প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। সাউথুল হক স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিম-উদ্দিন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ব্যবসাগত বইটি নিয়ে আলোচনা করব। আমাদের সর্বপ্রথম আমাদের এই যে মূল বই রয়েছে, বোর্ড যে বই, এই বইটি সম্বন্ধে তোমাদের ব্যাপক ধারণা থাকা দরকার। জন্য আমরা আজকে হিসাব করেছি যে তোমাদের সর্বপ্রথম আমরা বোর্ড বই নিয়ে আলোচনা করবো। তো আমাদের শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখবে। আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করি। আমাদের যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, এই পরীক্ষাতে আমরা 11টি প্রশ্ন তোমাদের থাকবে। তার মধ্যে তোমরা 7টি প্রশ্ন অ্যানসার করবে। আর আমাদের বহুনির্বাচনী প্রশ্ন 30টি হবে। 30টির জন্য 30 নাম্বার রয়েছে, আমাদের মোট 100 নাম্বার পরীক্ষা হবে। তো প্রথম সেমিস্টারে আমাদের 4টি অধ্যায় আমরা নির্ধারণ করেছি। প্রথম অধ্যায় হচ্ছে আমাদের ব্যবসা পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসা উদ্যোক্তা, তৃতীয় অধ্যায় রয়েছে আমাদের আত্মীয় সংস্থান এবং চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন। এর মধ্যে আমাদের আংশিক রয়েছে, অর্থাৎ এক মালিকানা এবং অংশীদারি, এই দুই ডিভিশন নিয়ে আমরা কাজ করব। তো মোট 4টি চ্যাপ্টার আমাদের পড়তে হবে। তো আমরা সর্বপ্রথম আমাদের ব্যবসা যে পরিচিতি প্রথম অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাস আলোচনার বিষয় নবম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা উদ্যোগ, প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি। এই অধ্যায় থেকে আমাদের শিক্ষণীয় বিষয়সমূহ হলো ব্যবসার ধারণা, উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা, ব্যবসার পরিধি, বৈশিষ্ট্য, ব্যবসার প্রকারভেদ, ব্যবসার গুরুত্ব, শিল্পের ধারণা ও প্রকারভেদ, বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ, সেবার ধারণা ও প্রকারভেদ, উদাহরণস্বরূপ ব্যাখ্যা, ব্যবসায়ের উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করুন। আমাদের প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি শুরু করে দিচ্ছি। এখানে আমাদের ব্যবসা, আমাদের আদিম যুগ থেকে ব্যবসা শুরু হয়েছে, বিভিন্ন সময়ে এর পরিধি ব্যাপক বিস্তার লাভ করেছে। আলোচনা করে নিই। ব্যবসার উন্নতির মূলে ছিল মানুষের অবদান। আমরা সর্বপ্রথম বইয়ের যে বিষয়গুলো রয়েছে, বইয়ের লাইন বাই লাইন আমরা বিষয়ে আলোচনা করি। যেহেতু তোমরা সর্বপ্রথম বই পড়তে যাচ্ছ, এই জন্য আমরা আলোচনা করি। ব্যবসার উন্নতির মূলে ছিল মানুষের অবদান পূরণের লক্ষ্যে আমি তোমাদের লাইন বাই লাইনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এগুলো দাগিয়ে দিয়েছি, এবং এখান থেকে তোমাদের নৈবিত্তিক আসবে কয়ের জন্য যে জ্ঞানমূলক প্রশ্ন, অঙ্কিতমূলক প্রশ্ন আমি তোমাদের দাগিয়ে দিয়েছি। তোমরা একটু ওই থেকে দাগিয়ে দিবে। দেখো এই ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দাগিয়ে দেওয়া রয়েছে। ব্যবসার উন্নতির মূলে ছিল মানুষের অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টা জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায়। এই অধ্যায় থেকে আমরা ব্যবসার ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশ সহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দেওয়া রয়েছিল, আর এই বিষয়টা আমি আগে আলোচনা করেছি। দেখো তোমাদের দ্বিতীয় পেজে ব্যবসার ধারণা সম্বন্ধে কিছু আলোচনা এখানে করবো। আসলে আমরা আগে জেনে নিই যে ব্যবসা কাকে বলে। মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ করবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো বৈধ কাজ করবে, তাই ব্যবসা হিসেবে গণ্য হবে। এর মধ্যে আবার ঝুঁকিও থাকবে, লাভের আশায় ঝুঁকি জেনেও যে কোনো কাজ আইনগত যে বৈধ যে কোনো কাজ করবে, যদি এর উদ্দেশ্যে মুনাফা অর্জন হয় তাহলে এই ব্যবসা হিসেবে গণ্য হবে। যদি এরকম হয় যে পারিবারিক কোনো উদ্দেশ্যে বা নিজস্ব কোনো বিষয়ের জন্য যদি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় আর মুনাফা অর্জনের উদ্দেশ্য না হয়, তাহলে কিন্তু ব্যবসা হিসেবে গণ্য হবে না। এই সম্বন্ধে আমি একটু আলোচনা করে দিয়ে রাখবো। ব্যবসার ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। ব্যবসা শিক্ষার শিক্ষক জনাব মাসুদুজ্জামান তোমাদের বইয়ের দ্বিতীয় পেজে রয়েছে। ব্যবসা শিক্ষার শিক্ষক জনাব মাসুদুজ্জামান নবম শ্রেণী ব্যবসা উদ্যোগ বিষয়ে প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন।
তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছো? একজন শিক্ষার্থী বলল তার বাবার চায়ের ব্যবসা রয়েছে, আরেকজন শিক্ষার্থী বলল তার বাবা হাঁস মুরগির খামার আছে, আরেকজন শিক্ষার্থী বলল তার বাবা ওষুধের দোকান আছে, অন্য একজন শিক্ষার্থী বলল তার মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, ধান, চাল, হাঁস মুরগি ও ওষুধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি এক একটি অর্থনৈতিক কাজ। তোমাদের তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশামুক্ত কাজগুলো করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে কোনো কাজ যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়, অর্থনৈতিক কোনো বিষয়ে জড়িত থাকে, তাহলে ব্যবসা হিসেবে গণ্য হবে। যদি নিজস্ব বিষয় হয় বা অন্য কোনো উদ্দেশ্য থাকে আর এর মধ্যে যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য না হয়, নিজস্ব প্রয়োজন পূরণ হয়, তাহলে কিন্তু ব্যবসা হিসেবে গণ্য হবে না। এখানে তোমার চালের ব্যবসা, হাঁস মুরগির খামার, তারপর হচ্ছে ওষুধের দোকান, এই সকল বিষয় হচ্ছে ব্যবসার অন্তর্ভুক্ত। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়ে থাকে। কৃষিকাজের আমরা আলোচনা করেছি বিষয়টি। পরিবার সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায়, তা ব্যবসা বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনের বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়ে থাকে। এই বিষয়টি আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলে দিই যে মুনাফা অর্জনের যে বিষয়টি, এই বিষয়টি যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকে যা আইনগত বৈধ থাকে, তাহলে ব্যবসা হিসেবে গণ্য হবে। কিন্তু এর মধ্যে যদি মুনাফা অর্জন উদ্দেশ্য না থাকে বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, মুনাফা অর্জন উদ্দেশ্য না থাকে বা পারিবারিক উদ্দেশ্যে কোনো পরিচালিত হয়, তাহলে কিন্তু ব্যবসা হিসেবে গণ্য হবে না। ব্যবসায়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্য সব পেশা থেকে আলাদা করেছে। ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমি এই বিষয়গুলো চিহ্নিত করে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের বইও তোমরা আন্ডারলাইন করবে। ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো এর সাথে ঝুঁকির সম্পর্ক রয়েছে। মূলত মুনাফা অর্জনের আশাতে ব্যবসায় অর্থ বিনিয়োগ হয়ে থাকে। ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। এটা ব্যবসার মধ্যে শুধু মুনাফা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য নয়, এর মধ্যে সেবার যে মনোভাব রয়েছে তাই এই বিষয়ে থাকতে হবে। ব্যবসায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়টি বিবেচনা করতে হবে। অবশ্যই এই দুটি বিষয় আমাদের ব্যবসার সাথে জড়িত। তোমরা এই যে আমি যে চিহ্নিত করে দিয়েছি লাইনগুলো তোমরা তোমাদের বইয়ে আন্ডারলাইন করে নেবে। এরপর হচ্ছে আমাদের ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসার ক্ষেত্রে একটা সময়ে যারা ব্যবসা শুরু করেছিলেন, শুরুতেই তখন পণ্য বিনিময় করা হতো, কৃষি কাজ করা হতো, ফলমূল আহরণ করা হতো, পশু শিকার করা হতো। আর এর পরবর্তীতে এক এক সময়ে কিন্তু পরিবর্তন হয়েছে। কাগজি মুদ্রার প্রচলন হয়েছে, বিভিন্ন ধাতব মুদ্রার প্রচলন হয়েছে। আবার আধুনিক ক্ষেত্রে কম্পিউটার বা আধুনিক ক্ষেত্রে ব্যাংকিং বা বিমা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তা আমরা একটু দেখে নিই যে ধারাগুলো কি। দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্য শস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায় না। ফলে দ্রব্য বিনিময়ের স্তরে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপী মুদ্রা ও পরবর্তীকালে কাগজের মুদ্রা প্রচলন হয়। ব্যবসার ক্রম বিকাশের ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ এই তিনটি পর্যায়ে, তোমরা অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবে, প্রাচীন, মধ্য, আধুনিক তিনটি পর্যায়ে করা হয়েছে, ভাগ করা হয়েছে। আর প্রাচীন যুগের ক্ষেত্রে পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষি কার্য, দ্রব্য বিনিময়, একদম অতি প্রাচীনকালে এই বিষয়গুলি হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু আরেকটি প্রমোশন যে মধ্যযুগে বিনিময় মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য সামগ্রী, কড়ি, পাথর এগুলোর যে ব্যবহার, বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণ, রূপ ও অন্যান্য ধাতব মুদ্রার ব্যবহার, কাগজি মুদ্রার প্রচলন, বাজার ও শহর সৃষ্টি হয়েছে, ব্যবসা সংগঠনের উদ্ভব হয়েছে। আর আধুনিক যুগের ক্ষেত্রে শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন, ব্যাংকিং ও বিমা ব্যবস্থা সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্যবসা পরিবিকাশের যে ধারা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের কত প্রশ্ন আসবে, এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু আমাদের যে নৈতিক নির্বাচনী প্রশ্ন, এখানে থেকে কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই তিনটি যে পর্যায় রয়েছে, যে চার্ট রয়েছে, তোমরা তিনটা আলাদা আলাদা ভাবে শিখে ফেলবে, অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। ব্যবসা আহত প্রকারভেদ। বর্তমানে ব্যবসা শুধু পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্য দ্রব্য সেবাকর্ম উৎপাদন, পণ্য দ্রব্য বিনিময় এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলা হয়ে থাকে। পণ্য দ্রব্য ও বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাত ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটি যে ভাগ করা হয়েছে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, এই তিনটি বিষয়ে ব্যবসার যে ভাগ পরিধি আলোচনা করি। সর্বপ্রথম দেখো শিল্প। শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে ধরা হয়ে থাকে। আমি দাগিয়ে দিয়েছি, তুমি দেখো, যে প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলা হয়। অর্থাৎ দেখো, অনেক সময় অনেক দ্রব্যাদি আমরা ব্যবহার করি, এগুলা কলকারখানা এবং বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। সরাসরি আমরা পাই না, এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন হাত ঘুরে আমরা এই আমাদের পণ্য আমরা পেয়ে থাকি। তাই হচ্ছে আমাদের শিল্প। আর শিল্পকে 5 ভাগে ভাগ করা হয়েছে: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ, উৎপাদন এবং সেবা শিল্প। 5টি যে ভাগ রয়েছে, এই 5টি ভাগের মধ্যে তোমাদের অবশ্যই 5টি সঙ্গ পারতে হবে, এবং এর মধ্যে যে উদাহরণ রয়েছে, প্রশ্নে আসতে পারে যে নার্সারি কোন শিল্প, বণিক শিল্প কোন ধরনের শিল্প, তারপর হচ্ছে হলো যে রাস্তাঘাট, সেতু নির্মাণ, তারপর ফ্লাইওভার, এই যে যে বিষয়গুলো রয়েছে, এখান থেকে উদাহরণও আসবে। আবার তোমাদের প্রত্যেকটা আলাদা যে সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো জানতে হবে। দেখো যে আমরা প্রথম শিল্পটি প্রথম জানি, উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন নার্সারি, হ্যাচারি, গরু, বকরি, ছাগল পালন, এগুলোও কিন্তু প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। হাঁস মুরগি পালন প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। এখানে নাই, কিন্তু তোমার অবশ্যই জিনিসগুলো কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে প্রশ্ন হবে। নিষ্কাশন শিল্প, যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনি শিল্প। তোমার দেখো, আমরা অনেক সময় পানি থেকে আবার লবণ হয়, বিভিন্ন সময় আমরা গ্যাস, কয়লা, এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ। এগুলো থেকেও যে আমরা তেল, গ্যাস এগুলো যে পেয়ে থাকি, তা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। প্রশ্নে তোমাদের কিন্তু উদ্দীপকেও এই প্রশ্নগুলো আসে, তোমরা অবশ্যই জিনিসগুলো আবার দেখবে, পড়বে। নির্মাণ শিল্পের মধ্যে যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়, এগুলো হচ্ছে আমাদের নির্মাণ শিল্প। উৎপাদন শিল্প, যে শিল্পে শ্রম ও যন্ত্র ব্যবহার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়, যেমন বস্ত্র শিল্প। তুমি দেখো যে অনেক সময় যন্ত্রের মাধ্যমে তুলা থেকে সুতা, সুতা থেকে আমাদের যে কাপড় বা যে কোনো যে কলকারখানাতে যে প্রস্তুত হয়, এই হচ্ছে আমাদের উৎপাদন শিল্প। সেবা শিল্প, সেবা শিল্পের মাধ্যমে দেখো অনেক সময় কিন্তু আমরা পণ্য শুধু পণ্য ক্রয় বিক্রয় করে এরকম না, অনেক সময় সেবার মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করা হয়। অর্থাৎ সেবা দিয়ে যে প্রতিষ্ঠান সেবা দেয়, শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে, যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা। এগুলো হচ্ছে যে সকল প্রতিষ্ঠান সেবা প্রদান করে অর্থ উপার্জন করে থাকে, তা হচ্ছে আমাদের সেবামূলক যে শিল্প, সেবা শিল্প। এই 5টি শিল্প তোমরা অবশ্যই ভালো করে পড়বে, শিখবে, কতেও এবং কত দুটো ক্ষেত্রে কিন্তু আসে। বাণিজ্য, বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রীর বন্টনের শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্প উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো সকল কার্যক্রমকে বাণিজ্য বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে অনেক সময় একটা পণ্য কলকারখানাতে হলো বা প্রস্তুত করা হলো, এগুলো বিভিন্ন হাত ঘুরে ভোক্তার নিকট আসে। যেমন এর ক্ষেত্রে পরিবহন, গুদামজাতকরণ, তারপর হচ্ছে বিজ্ঞাপন দিতে হয়, অর্থনৈতিক অনেক কর্মকাণ্ড রয়েছে। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে একজন বিক্রেতা যে সকল কর্মকাণ্ডের মাধ্যমে ক্রেতার হাতে বা ভোক্তার হাতে পণ্যগুলো পৌঁছে দিতে যে কার্যক্রম সম্পন্ন হয়, সকল কার্যক্রম সমষ্টি হচ্ছে আমাদের বাণিজ্য। যেমন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত
কালগত তথ্যগত বাধা বা সমস্যা দেখা দিতে পারে। আর এই সকল বাধা দূর করে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন, বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়ে থাকে। দেখো একটা পণ্য প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু কতগুলো বিষয়, যেমন আমাদের অনেক সময় আমরা চীনের পণ্য বাংলাদেশে পেয়ে থাকি, বাংলাদেশের পণ্য আবার বিভিন্ন বিশ্বের অনেক দেশে যায়, এটা কিন্তু পরিবহন। আর এই হলো বাণিজ্যের শাখা। তারপর অনেক পণ্য আছে এমন যে তোমার একটা সময় হয় সারা বছরে এটা পাওয়া যায় না, কিন্তু এই গুদামজাতকরণের মাধ্যমে সারা বছরে তা পাওয়া যায়। কোনো ব্যাংকিং সমস্যা অর্থগত ভাবে তা ব্যাংকের মাধ্যমে সমাধান করে, অর্থাৎ এই যে সমস্যাগুলো সমাধান করে বাণিজ্যের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায়। আর বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা অর্থাৎ বিজনেস টু বিজনেস নামে অভিহিত করা হয়েছে। আর এই ক্ষেত্রে তোমরা যে একটা চার্ট রয়েছে, এই চার্টটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের কতে আসে এবং নৈতিকের জন্য এই চার্টটি খুব ইম্পর্টেন্ট। দেখো যে স্থানগত হচ্ছে পণ্য বিনিময়, মালিকানা সংক্রান্ত বাধা দূর করা, অর্থাৎ ক্রয় বিক্রয়। ক্রয় করার ধারা মালিকানা সৃষ্টি হয় এবং বিক্রয় দ্বারা মালিকানা স্থানান্তর করা হয়, মালিকানা সংক্রান্ত বাধা দূর। স্থানগত পরিবহন, স্থানগত বাধা দূর করে। সময়গত গুদামজাতকরণ, সময়গত বাধা দূর করে। অর্থগত ব্যাংকিং, অর্থ সংক্রান্ত বাধা দূর করে। ঝুঁকিগত বীমা ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে থাকে। তথ্যগত বিজ্ঞাপন, তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে থাকে। অর্থাৎ উদ্দীপকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। ধরো একটা টপিকসে থাকতে পারে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থগত সংক্রান্ত সমস্যা পড়েছে, তাহলে সে কি করবে? তা আসলে আমাদের বাণিজ্যের অর্থগত ব্যাংকিং যে বিষয়টি, অর্থাৎ যে কোনো ভাবে একটা প্রতিষ্ঠান ভালো চলতেছিল না, কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে কয়েকদিনের মধ্যে ব্যবসাটি খুব ভালো পরিচিতি লাভ করে, তখন এই বাণিজ্যের মাধ্যমে কিন্তু তার এই সমস্যাটি সমাধান করেছে। বাণিজ্যের এই যে বিজ্ঞাপনের যে শাখা, এই শাখা, অর্থাৎ যে সমস্যাগুলো আসবে আর সমাধানের ক্ষেত্রে বাণিজ্যের এই বিষয়গুলো প্রয়োজন। প্রত্যক্ষ সেবা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। দেখো আমি এখানে কিন্তু চিহ্নিত করেছি, পুরো লাইনগুলোই ইম্পর্টেন্ট। আবার এর থেকে কিন্তু তোমাদের উদ্দীপক আসবে, যেমন একজন ডাক্তার তিনি আরো 10 জন ডাক্তারকে নিয়ে একটি ডাক্তারি ব্যবসা বা একটি হসপিটাল প্রতিস্থাপন করেছে। যেমন তোমার এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তাদের যে পেশাটি কিসের? প্রত্যক্ষ সেবা, উকিল, প্রকৌশলী। দেখো আমাদের এখানে কিন্তু সকলের পেশা কিন্তু এক, কেউ পণ্যদ্রব্য বিক্রি করে, আবার কেউ কিন্তু সেবা দিয়ে তাদের উপার্জন করে থাকে। অর্থাৎ সেবা প্রদানের মাধ্যমে, যে সকল ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে, ওই পেশাটি হচ্ছিল কি প্রত্যক্ষ সেবা। আর এর মধ্যে অবশ্যই খেয়াল রাখবে ডাক্তার, উকিল, প্রকৌশলী, এর মধ্যে হচ্ছিল এই বিষয়গুলো আমাদের থাকে। প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম, যেমন তোমরা অনেক সময় শুনেছো সিএ করে অডিট ফার্ম, অডিটের মাধ্যমে হিসাব নিকাশ, বিভিন্ন প্রতিষ্ঠানের কোম্পানি হিসাব নিকাশের মাধ্যমে যে উপার্জন করে থাকে। সকল ক্ষেত্রে কিন্তু তারা কোনো পণ্য ক্রয় বিক্রয় করছে না, শুধুমাত্র সেবার বিনিময়ে তারা অর্থ উপার্জন করছে। তাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবা। ব্যবসার পরিবেশ ধারা মানুষের জীবন ধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়ে থাকে। পরিবেশ হলো যে কোনো অঞ্চলের জনগণের জীবন ধারা ও অর্থনৈতিক কার্যগুলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে প্রকৃতি, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যগুলি, উন্নতি অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে সেগুলোকে সমষ্টিগতভাবে ব্যবসায়িক পরিবেশ বলা হয়ে থাকে। কোন স্থানে ব্যবসা বাণিজ্য উন্নতি নির্ভর করে ব্যবসা পরিবেশের উপর। অর্থাৎ ব্যবসা পরিবেশের যে বিষয়টি হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাকৃতিক, অপ্রাকৃতিক অর্থাৎ জলবায়ু, নদী, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ সবগুলো বিষয় কিন্তু প্রভাব বিস্তার করে। আর এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের ব্যবসা পরিবেশ যে সমস্ত বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে। ব্যবসা পরিবেশের ক্ষেত্রে দেখো এখানে আমাদের 6টি ভাগ রয়েছে। ব্যবসা পরিবেশের উপাদান 6টি উপাদান তোমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করবে। দেখো তুমি যদি একটু বিবেচনা করে পড়ো বা হিসাব করে পড়ো,
কয়েকবার তুমি এটা ধরতে পারবে, বুঝতে পারবে যে প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে দেখো জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী, বুঝেই যাচ্ছে যে এগুলো প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ এগুলো মুখস্থ করবে না, একটু যাচাই বাছাই করে পড়ো আর একটু দেখবে, খেয়াল করবে যে বিষয়গুলোর সাথে সামঞ্জস্য। অর্থনীতি সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং, দেখো সুন্দর এর সাথে কিন্তু সামঞ্জস্য, মিল আছে। সামাজিক পরিবেশে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, আইনগত পরিবেশের মধ্যে হচ্ছে আইন, বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে দেখো যে এখানে প্রযুক্তিগত পরিবেশের ক্ষেত্রে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ধরো তুমি একটু এই যে বিষয়গুলো রয়েছে প্রাকৃতিক পরিবেশ এর সাথে মিল আছে দেখো, জলবায়ু, ভূমি, অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে সঞ্চয়, বিনিয়োগ, অর্থ, ব্যাংকিং, সামাজিকের ক্ষেত্রে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এই চার, যেহেতু কতেও আসে নৈবিত্তিক আসবেই, আর সেহেতু তুমি অবশ্যই এটার মধ্যে দিয়ে আবার ভালো করে আয়ত্ত করার জন্য চেষ্টা করবে। এরপর হচ্ছিল দেখো যে বাংলাদেশের ব্যবসায়িক যে পরিবেশ, আমাদের শেষ একটি টপিকস এখানে রয়েছে হলো যে আমি কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদের বলে দিচ্ছি। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ, অবশ্য দেশের অর্থনীতিতে, ব্যবসা তথা শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অবদান প্রতি বছর বেড়ে চলেছে। এককালে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মুসলিম কাপড়ের জন্য সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণের জন্য চট্টগ্রাম, এই দুটি স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। সোনারগাঁ এবং এর আশেপাশে তৈরি মুসলিম কাপড় রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের দেশে চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। এ দেশে বাণিজ্য খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ স্বর্ণাতীত কাল পূর্ব থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে এবং দলে দলে এ দেশে আগমন করে। বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রীবৃদ্ধি এত দূর হয়েছিল যে ইতিহাসবিদ বিখ্যাত তাম্রলিপ্ত ও সপ্তগ্রামের সাথে এর ঘোর প্রতিযোগিতা চলত। এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে শুধু ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় 16 শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করে। তারা সপ্তগ্রামকে পেটিনিও বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পর্তুগ্রাম বা বৃহৎ বন্দর নামে অভিহিত করে। উল্লেখ্য, বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটি বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামে বাণিজ্য চলত। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এই দেশে নির্মিত হয়েছে। চৈনিক পরিব্রাজক মোহাম্মদ লিখেছেন যে এ দেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মোহাম্মদ রোমের সম্রাট আলেকজান্ডার রক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে দিন। চট্টগ্রাম হালি শহর পতেঙ্গার দেশীয় শিল্পীর কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা আছে। এই সকল কারখানা তখন হাতুড়ি ঠকঠক শব্দে সবসময় মুখরিত থাকত। এ দেশের সদাগররা তখন শতাধিক জাহাজের মালিক ছিলেন। ইতিহাসবিদ হান্টারের মতে এই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচনা করেছি, দেখো এখানে একটা চিত্র রয়েছে আর প্রাকৃতিক উপাদান এখানে আমরা আলোচনা করেছি, তোমরা পড়বে। আবার দেখো যে অর্থনৈতিক উপাদান, সামাজিক উপাদান, এখানে টপিকগুলো কত ইম্পর্টেন্ট রয়েছে পড়বে। আর উপরে রয়েছে আমাদের রাজনৈতিক উপাদান, আইনগত উপাদান এবং প্রযুক্তিগত পরিবেশ, বিষয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস এখনই শেষ করছি যে আমরা তোমাদের বইয়ের যে বিষয়গুলো রয়েছে আমরা আলোচনা করলাম, তোমাদের আবার আলোচনা করা হবে। আর আমাদের পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।